বাংলাদেশের সবথেকে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অ্যাক্সিস মেডিকেল স্কুল আমাদের জন্য প্রতিনিয়ত আয়োজন করে যাচ্ছে নতুন থেকে নতুন কিছু। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সেশনটিতে মেন্টর হিসেবে আছেন ডক্টর কে এম নাজমুল ইসলাম জয় স্যার। স্যার বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ নিউরোলজি। এবং আজকের সেশনে আমি হোস্ট হিসাবে আছি হাবিবা আফরিন তিমা, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, সেশন 2017-18। আজকের টপিক রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা জুম লিংকের মাধ্যমে যুক্ত হয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন। স্যার আমাদের সাথেই আছেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড কেমন ইভিনিং আছেন টু স্যার? অল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। সবাই সুস্থ আছো আশা করি। অ্যাক্সিস মেডিকেল স্কুলকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম সেশন অ্যারেঞ্জ করার জন্য, এবং হাবিবা ফিন্তিমা তোমাকে ধন্যবাদ ফর moderating the session, and also thanks to all participants and students who are attending today. স্যার আমি সেশনটি শুরু করতে চাচ্ছিলাম। Okay. স্যার আমাদের টপিক হচ্ছে গুলেনবারি সিনড্রোম। আমরা গুলেনবারি সিনড্রোমটা কি আসলে, এটা যদি আমাদের প্রথমে বলতেন। ওকে, থ্যাংক ইউ। আমি একটু ওল্ড ফ্যাশন ওয়েতে ক্লাস নিব আজকে, বা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি আমার পাশে একটা হোয়াইট বোর্ড রেখেছি, যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে একটু বলতে পারো। ফার্স্ট অফ অল, উচ্চারণটা কিন্তু গুলেনবারি সিনড্রোম না, এটা কিন্তু গিয়েনবারি সিনড্রোম। ঠিক আছে? জিবিএস এই শব্দটা, ভদ্রলোকের নাম হচ্ছে গিয়েনবারি সিনড্রোম। দুজনের নাম আছে এখানে, গিয়েনবারি। আরো দুজনের নাম ছিল, কিন্তু তারা জার্মান এবং কিছুটা নাজি অপরাধের সাথে যুক্ত ছিল বিধায় তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা উচ্চারণ কিন্তু হবে গিয়েনবারি সিনড্রোম। আমরা সংক্ষেপে জিবিএসই বলবো, বেশি কঠিন করা দরকার নেই। জিবিএস জিজ্ঞাসা করলে তখন বলবো এটা গিয়েনবারি সিনড্রোম। তো এটা হচ্ছে একটা অ্যাকিউট সিমেট্রিক্যাল পলিনিউরোপ্যাথি, আরো ভালো করে বলতে গেলে পলিরেডিকুলো নিউরোপ্যাথি। এটা একটা পোস্ট ইনফেকশাস ডিজিজ, এটা একটা অটোইমিউন ডিজিজ, এবং প্রিডমিনেন্টলি মোটর নিউরোপ্যাথি। এটা হচ্ছে জিবিএস এর পরিচয় আর কি। মানে অ্যাকিউট জিনিসটা সিমেট্রিক্যাল, মানে দুই হাত দুই পা সবই ধরবে। মোটর নার্ভ ইনভলভমেন্ট হবে বেশি, তার মানে এই না যে সেন্সরি ইনভলভমেন্ট হবে না, কিন্তু মোটর নার্ভ ইনভলভমেন্ট হবে বেশি। পোস্ট ইনফেকশাস মানে ফলোইং এনি ইনফেকশন, এবং প্রিডমিনেন্টলি এটা ডিমাইলিনেটিং ডিসঅর্ডার বলা হয়, এবং অটো ইমিউন। সো এটা একটা অ্যাকিউট পোস্ট ইনফেকশাস symmetrical polyradiculoneuropathy, which involves principally the peripheral motor nerves and autoimmune in nature. Okay? Yes, sir. পলিনিউরোপ্যাথি বলতে গেলে আমি জানি না তোমাদের কনসেপ্টটা কিরকম বা তোমাদের আগে ক্লাস হয়েছে কিনা। পলিনিউরোপ্যাথি বলতে গেলে কিন্তু সবসময়ই বোঝায় যে এটা সিমেট্রিক্যাল, দুই হাত ধরবে এবং দুই পা ধরবে। আর আরো কিছু শব্দ এটা সঙ্গে সঙ্গে চলে আসে, নিউরোপ্যাথি, মনোনিউরোপ্যাথি, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। অ্যাকচুয়ালি নিউরোপ্যাথি বলতে আমরা বোঝাই ডিজিজেস অফ পেরিফেরাল নার্ভস, সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে মনোনিউরোপ্যাথি, একটা নার্ভের প্রবলেম, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, কয়েকটা নার্ভের প্রবলেম কিন্তু সেগুলো সিমেট্রিক্যাল না, অ্যাসিমেট্রিক্যাল। এবং পলিনিউরোপ্যাথি সিমেট্রিক্যাল, দুই হাত দুই পা ইনভলভমেন্ট। এই পলিনিউরোপ্যাথির একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে গিয়েনবেরি সিনড্রোম। এবং হসপিটালে অ্যাডমিটেড কেস যেগুলো থাকে নিউরোপ্যাথির, এর মধ্যে কমনেস্ট কেস হচ্ছে গিয়েনবেরি সিনড্রোম, কমনেস্ট। এটা কিন্তু হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে, নট ইন সোসাইটিতে পলিনিউরোপ্যাথি কমনেস্ট হচ্ছে ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি।
কিন্তু ইন হসপিটাল Guillain-Barré syndrome is the commonest cause of polyneuropathy এবং এটার ইনসিডেন্স ভালোই কমন, 1 থেকে 2 পার 1 লাখ পিপল, 1 লাখের মধ্যে একজন থেকে দুজন এটার ইনসিডেন্স। কাজেই ইটস ভেরি কমন, ইউ উইল ফেস ইট ইফ ইউ গো টু দ্য ওয়ার্ড। স্যার এটার কজ কি হতে পারে? কজেস, দ্যাটস রাইট। কজ হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে এটা অটো ইমিউন। তার মানে হচ্ছে যে আমার শরীরের যে ইমিউন সিস্টেম সেটাই নিজের নার্ভ সেলের এগেইনস্টে রিঅ্যাক্ট করবে এবং নার্ভকে ড্যামেজ করবে। এখন সে অটো ইমিউনিটির কারণটা কি? সেটার একটা কারণ হতে পারে ভাইরাল, মোস্ট কমনলি পোস্ট ভাইরাল, মোস্ট কমনলি সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, এইচআইভি এবং হালনাগাদ COVID-19 is also a cause of Guillain-Barré syndrome. ভাইরাল ছাড়াও ব্যাকটেরিয়াল কারণে অনেক ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, মাইকোপ্লাজমা নিউমোনি, ক্লামাইডিয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট কারণ। এবং এই দুটো ছাড়াও পোস্ট ভ্যাকসিনেশন, ফলোইং এনি ভ্যাকসিনেশন, পার্টিকুলারলি ফ্লু ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আগে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনেশন দেওয়া হতো সেগুলো, এবং এখন করোনা ভ্যাকসিন নিয়ে এখনো কাজ চলছে, এটা নিয়ে এখনো এভাবে বলার সময় আসেনি, বাট পোস্ট ভ্যাকসিনেশন ক্যান বি অলসো এ কজ অফ Guillain-Barré syndrome. সো মোদ্দা কথায় এই ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং পোস্ট ভ্যাকসিনেশন হওয়ার এটাই 3টে মেইন কারণ। এই 3টা হওয়ার পরে শরীরে যে অটো ইমিউনিটি ডেভেলপ করবে সেটার কারণে Guillain-Barré syndrome হবে, এটা হচ্ছে কজ। স্যার পেশেন্ট কি ফাইন্ডিং পাবো, মানে কি প্রেজেন্টেশন নিয়ে আসবে পেশেন্ট? ওকে, কিন্তু ফাইন্ডিং বলার আগে প্যাথোজেনেসিস কি আরেকটু বলা উচিত ছিল কি? জি স্যার, মেকানিজমটা প্যাথোজেনেসিস বা মেকানিজমটা একটু বলা উচিত ছিল সম্ভবত। মেকানিজমটা খুব, যেহেতু এটা ক্লিনিক্যাল ক্লাস সেহেতু খুব ডিটেইল প্যাথোজেনেসিস বলার কিছু নাই। একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অটো ইমিউন। সোজা কথায় অটো ইমিউন। এখন এই যে ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল অথবা পোস্ট ভ্যাকসিনেশন হওয়ার পরে যে অ্যান্টিজেন গুলো শরীরে ঢুকবে, সে অ্যান্টিজেন গুলোর এগেইনস্টে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি গুলো ওই অ্যান্টিজেন গুলোর এগেইনস্টে যেমন কাজ করবে, তেমনি শরীরের এই নার্ভ সেল, পার্টিকুলারলি পেরিফেরাল নার্ভের যে অ্যাক্সন আছে, এই অ্যাক্সনের পাশে তোমরা জানো যে এখানে সোয়ান সেল দিয়ে মাইলিনেশন হয়। এগুলো হচ্ছে মাইলিনেটেড ফাইবার। মাইলিনেশন হওয়ার জন্য নার্ভের কন্ডাকশন বেশি হয় বা নার্ভ ইম্পালস ক্যারি করতে পারে। এখন যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো এই যে নার্ভ ফাইবার আছে, এই নার্ভ ফাইবারের একটা রিসেপ্টর থাকে, এটার নাম হচ্ছে গ্যাংলিওসাইট। এটা এক ধরনের গ্লাইকোস্ফিঙ্গোলিপিড কেমিক্যাল কম্পাউন্ড। এই অ্যান্টিবডিগুলো এটাকে, যে অ্যান্টিজেনগুলো শরীরে ঢুকেছিল ওইটার সাথে সিমিলার মনে করে, এটাকে বলে মলিকুলার মিমিক্রি। মানে ওই অ্যান্টিজেনগুলো কেমিক্যাল স্ট্রাকচার, আর এই যে নার্ভ ফাইবার এবং এটার গায়ে যে স্ট্রাকচারগুলো আছে, পার্টিকুলারলি গ্যাংলিওসাইট, ওই অ্যান্টিজেনের স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার সেম। সেজন্য সেই অ্যান্টিবডিগুলো এই নার্ভে এসে অ্যাটাক করে, এবং অ্যাটাক করার ফলে পার্টিকুলারলি এখানে আমরা বলি টাইপ 2 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয়। এই জায়গাগুলো ড্যামেজ হয়, মাইলিন শীট ড্যামেজ হয়, এবং বেশি ড্যামেজ যদি হতে থাকে আলটিমেটলি নার্ভ ফাইবার পুরোটাই ড্যামেজ হয়ে যাবে, অ্যাক্সোনাল ইনজুরি হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক প্যাথোলজি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু বলার আছে সেটা হচ্ছে যে আমি একটা শব্দ ইউজ করেছিলাম, আমি জানি না
হচ্ছে পলিরেডিকুলো নিউরোপ্যাথি। মানে পলিনিউরোপ্যাথির সাথে একটা শব্দ যোগ করা হয়েছে রেডিকুলো। রেডিকুলো মানে হচ্ছে যে নার্ভের যে রেডিকেলস থাকে, সোজা কথা নার্ভ রুট যেগুলো যখন স্পাইনাল নার্ভ ফরমেশন হয়, সেই রুট গুলো কিন্তু গিয়েনবেরি সিনড্রোমে ইনভলভ হয়। রুট গুলো অনেক মাইলিনেটেড থাকে। আমি কি একটা ছবি শেয়ার করতে পারি? জি স্যার। জি স্যার। এই ছবিটা দেখো, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এখানে এটা হচ্ছে স্পাইনাল কর্ড। এগুলো সব পুরনো জিনিস। এটা পিছন দিকে থাকে ডরসাল, সামনের দিকে ভেন্ট্রাল। এখান থেকে এই অ্যান্টেরিয়রলি মোটর রুট, পিছন দিক দিয়ে ডরসাল রুট, এই দুটো মিলে সামনে গিয়ে স্পাইনাল নার্ভ ফর্মেশন হবে। তারপর স্পাইনাল ক্যালেন্ডি বার হয়ে গিয়ে ডরসাল রামাস এবং ভেন্ট্রাল রামাস হয়ে শরীরের বাইরে চলে আসবে। তো এখানে এই যে এই দুটাকে আমরা রেডিক্যাল বলছি। উপরে পিছনেরটা ডরসাল, সামনেরটা ভেন্ট্রাল। এই রুটগুলো হেভিলি মাইলিনেটেড এবং আমি যে গ্যাংলিওসাইড রিসেপ্টরগুলোর কথা বললাম, এরা এই জায়গায় অনেক থাকে। তো অ্যান্টিবডিগুলো অবশ্যই পুরো নার্ভকে ধরবে, কিন্তু এখানেও অনেক বেশি পরিমাণে ধরবে, যেহেতু এখানে মাইলিন ফাইবার অনেক বেশি, মাইলিন শীট অনেক বেশি থাকে এবং আলটিমেটলি পেরিফেরিতে যত যত যাবে সবগুলোকেই ধরবে। সেজন্য আমরা একটা টার্ম ইউজ করি যে এটা রেডিকুলো নিউরোপ্যাথি। এই রুটগুলোকেও গিয়েনবেরি সিনড্রোম এফেক্টেড হয়। প্যাথোজেনেসিস এটুকুই মনে হয় তোমাদের জানার আছে, আর বেশি কিছু যদি কোশ্চেন আসে সে অনুযায়ী বলা যাবে। পরের কোশ্চেন বলো। স্যার, এক্ষেত্রে পেশেন্টের সিমটম কি হবে? সিমটম খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করবে, গিয়েনবেরি সিনড্রোমের পেশেন্ট মেইনলি প্রেজেন্ট করবে উইকনেস নিয়ে। উইকনেস মানে এটা হচ্ছে ইনভলভমেন্ট অফ মোটর নার্ভস, সোজা কথায় উইকনেস অফ লিম্বস। এটা হচ্ছে মেইন কমপ্লেন, উইকনেস অফ লিম্বস। এখন সেটা ইনিশিয়ালি ইনভলভমেন্ট হবে কমনলি লোয়ার লিম্বস, বোথ লোয়ার লিম্বস দিয়ে। গিয়েনবেরি সিনড্রোমে সাধারণত যেটা হয় আমরা বলি অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস হয়। প্রথমে দুই পা ইনভলভমেন্ট হবে, তারপরে আস্তে আস্তে 3 দিন 4 দিনের মধ্যে তার দুই হাত ইনভলভমেন্ট হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। পেশেন্ট কমপ্লেন করবে তার দুই পা অবশ হয়ে গেছে, মানে সে কাজ করতে পারছে না বা উঠতে পারছে না, হাঁটতে পারছে না, আস্তে আস্তে দুই হাত ইনভলভমেন্ট হবে। এর আগে সে একটা হিস্ট্রি দিবে, তার একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ ইনফেকশন ইন টার্মস অফ আইদার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর জিআই ট্র্যাক্ট ইনফেকশন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট যে কোনো কমপ্লেন বলতে পারে। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সাধারণত জিআই ট্র্যাক্ট সাধারণত ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি দিয়ে পেশেন্ট সাধারণত ডায়রিয়া কমপ্লেন করে, এবং এটা আমাদের দেশে কমন। ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি দিয়ে ডায়রিয়া, এটা হওয়ার পরে জিবিএস আমাদের দেশে কমন। তো এই দুটো কমপ্লেন পেশেন্ট প্রিভিয়াস হিস্ট্রির মধ্যে দিতে পারে। সাধারণত 90% ক্ষেত্রে এই ধরনের হিস্ট্রি পাওয়া যায়, যে একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা লোয়ার জিআই ট্র্যাক্ট ইনফেকশন ফলোড বাই বোথ লোয়ার limb weakness gradually involving ascending upwards to involve the upper limbs. কোন একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট এর সাথে সাথে উইকনেসের সাথে সেন্সরি কমপ্লেন করতে পারে, বলতে পারে আমার পায়ে ব্যথা করছে, ঝিনঝিন করছে। পেইন একটা কমন কমপ্লেন। গিয়েনবেরি সিনড্রোম পেশেন্টের লোয়ার লিম্বসে পেইন থাকতে পারে, হাতেও পেইন থাকতে পারে, ব্যাকেও পেইন থাকতে পারে। আচ্ছা, এটার সাথে সাথে পেশেন্টের আরেকটা জিনিস যেটা হিস্ট্রিতে আমি বলতে চাই, সেটা হচ্ছে পেশেন্টের এই যে উইকনেস, যেটা এই উইকনেসটা কিন্তু প্রক্সিমাল উইকনেসটা বেশি হবে সাধারণত। পলিনিউরোপ্যাথিতে সাধারণত আমরা যেটা কনভেনশনাল যেটা, সেটা হচ্ছে ডিস্টাল উইকনেস বেশি হয়। নিউরোপ্যাথিতে ডিস্টাল উইকনেস মানে হচ্ছে পায়ের ক্ষেত্রে দুই পায়ের পাতা। পেশেন্ট কমপ্লেন করবে যে আমি স্যান্ডেল পরতে গেলে স্যান্ডেল পরতে পারি না,
হাঁটতে গেলে আমার স্যান্ডেল খুলে যায়, পায়ের পাতা পড়ে যাচ্ছে, এটা হচ্ছে ডিস্টাল উইকনেস। হাতের ক্ষেত্রে আমি হাত দিয়ে ভাত মাখিয়ে খেতে পারছি না, চামচ ধরতে পারছি না, কিছু ধরতে গেলে পড়ে যাচ্ছে, উইকনেস। কিন্তু জিবিএস এর পেশেন্টের সাধারণত প্রক্সিমাল উইকনেস বেশি থাকে। এটা একটা এক্সেপশনাল নিউরোপ্যাথি যেখানে প্রক্সিমাল উইকনেস বেশি হয়। তার মানে এই না যে ডিস্টাল উইকনেস হবে না, কিন্তু প্রক্সিমাল উইকনেস বেশি থাকে। প্রক্সিমাল উইকনেস মানে হচ্ছে লোয়ার লিম্বের ক্ষেত্রে প্রক্সিমাল মাসল ইনভলভমেন্ট, মানে সে বলবে আমি বসলে উঠতে পারি, অথবা সিঁড়ি দিয়ে উঠতে পারি না, অথবা ওই যে বাথরুম করতে বসলে উঠতে পারি না। এটা হচ্ছে প্রক্সিমাল উইকনেস লোয়ার লিম্বের ক্ষেত্রে। আর আপার লিম্বের ক্ষেত্রে হাত উপরে উঠাতে পারি না, কাপড় মেলতে পারছি না, চুল আঁচড়াতে পারছি না, হাত উপরে উঠায় যে জামাটা পরবো পারছি না। এটা একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট ইন কেস অফ জিবিএস। প্রক্সিমাল উইকনেস বেশি থাকে জিবিএস এর পেশেন্টে। দেখা যাবে পেশেন্ট উঠতেই পারতেছে না বিছানা থেকে, বা উঠে তুমি বসাই দিলে তো বসার থেকে সে দাঁড়াতে পারছে না। এই প্রক্সিমাল উইকনেসটা কমন ইন কেস অফ জিবিএস। তাহলে একটা রেসপিরেটরি ইনফেকশন বা জিআই ট্র্যাক্টের ইনফেকশনের পরে এরকম একটা কমপ্লেন, দুই লোয়ার লিম্ব উইকনেস সাথে প্রক্সিমাল ইনভলভমেন্ট বেশি, আস্তে আস্তে উপরের দিকে উঠছে, এই পেশেন্টটা আস্তে আস্তে তোমার কাছে যখন আসবে তখন এটা ফার্স্ট সাসপেশন হবে, এটা গিয়েনবেরি সিনড্রোম। এর সাথে এটা যদি প্রোগ্রেস করে তখন এটা আস্তে আস্তে আরো উপরের দিকে উঠতে পারে। উপরের দিকে উঠলে পার্টিকুলারলি আমরা বলি লোয়ার ক্র্যানিয়াল নার্ভস ইনভলভমেন্ট বেশি হবে। বায়োল্যাটারাল ফ্যাশিয়াল নার্ভ উইকনেস কমন 50% কেসে জিবিএস এর পেশেন্টে বায়োল্যাটারাল ফ্যাশিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকবে এবং লোয়ার মোটরটায়। পেশেন্টের চেহারা দেখলে তুমি বুঝবা যে পেশেন্ট দুই আই ক্লোজ করতে পারছে না, তার দুই দিকে সমস্ত রিঙ্কলিং নষ্ট, ন্যাজোলাবিয়াল ফোল্ড নষ্ট, এবং মুখ হাওয়া করতে পারছে না। কাজেই আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে এবং ক্র্যানিয়াল লোয়ার ক্র্যানিয়াল নার্ভ 9, 10, 11 ধরতে পারে। পেশেন্ট ডিসফেজিয়ার কমপ্লেন করতে পারে, পানি খেতে পারছি না, ঢোক গিলতে পারছি না, খেতে গেলে নাক দিয়ে বার হয়ে আসে খাবার। এই কমপ্লেনটা জিবিএস এর পেশেন্ট যদি অ্যাসেন্ট করে এবং অ্যাগ্রেসিভ হয় তাহলে এই কমপ্লেনটা প্রেজেন্ট করতে পারে। এবং একদম সিভিয়ার স্টেজে গেলে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, পেশেন্ট শ্বাস নিতে পারবে না, পেশেন্ট ফু দিতে পারবে না, কাশিও দিতে পারবে না। এগুলো এটা ইন্ডিকেট করে পেশেন্ট একদম গ্রেভ কন্ডিশনে চলে গেছে, এই পেশেন্টকে অবশ্যই ভেন্টিলেটরি সাপোর্ট তথা আইসিইউতে পাঠাতে হবে। তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে উইকনেস যেটা অ্যাসেন্ডিং এবং may involve the lower cranial nerves also. Characteristically, GBS এর পেশেন্টে বাউল ব্লাডার ইনভলভমেন্ট হবে না। বাউল ব্লাডার ইনভলভমেন্ট is not a rule in GBS, মানে তার প্রস্রাব পায়খানা ইনট্যাক্ট থাকে। আর এই তো কমনলি এটাই হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা, আর এটা কনফার্মেটরি টেস্ট কি হবে? মানে আমরা কিভাবে কনফার্ম করতে পারবো এটা জিবিএস? কনফার্মেটরি টেস্ট বলে কিন্তু জিবিএস এ কোনো টার্ম নাই। জিবিএস ডায়াগনোসিস করতে হলে কয়েকটা জিনিসের অ্যাসোসিয়েশন লাগবে। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ক্লিনিক্যাল হিস্ট্রি, যেটা বললাম, এর সাথে ক্যারেক্টারিস্টিক সিএসএফ ফাইন্ডিং এবং ক্যারেক্টারিস্টিক নার্ভ কন্ডাকশন ফাইন্ডিং, এই তিনটা যদি মিলে অথবা মিনিমাম দুটো যদি মিলে তখন আমি এটা জিবিএস কনফার্ম করব। কিন্তু এটার জন্য স্যার কনফার্মেটরি টেস্ট কোনটা এটা একটু বলা কঠিন, কারণ এরকম ক্লাসিক্যাল একটা মাত্র ফাইন্ডিং আছে সিএসএফ এ যেটা ক্লাসিক্যাল ফর জিবিএস, সেটা হচ্ছে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। সেটার মানে হচ্ছে তুমি যদি সিএসএফ স্টাডি করো তাহলে সেল পাওয়া যাবে খুব অল্প, কিন্তু প্রোটিন পাওয়া যাবে অনেক বেশি, মোর দেন 500 গ্রাম পার ডিএল আপ টু 1 গ্রাম, 500 মিলিগ্রাম পার ডিএল টু 1 গ্রাম পার ডিএল পর্যন্ত পাওয়া যাবে। সে তুলনায় সেল পাওয়া যাবে খুবই অল্প, একদম বড় জোর 10টা পর্যন্ত লিম্ফোসাইট পাওয়া যেতে পারে। সেল যত কম, প্রোটিন তার তুলনায় অনেক বেশি। এই জিনিসটা ক্যারেক্টারিস্টিক অফ জিবিএস। কিন্তু এটার সাথে ক্লাসিক্যাল হিস্ট্রি এবং সিএসএফ ফাইন্ডিং থাকতে হবে, এনসিএস ফাইন্ডিং থাকতে হবে। এবং এই সিএসএফ ফাইন্ডিংটা তুমি প্রথম সপ্তাহে পাবে না। অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন, এই যে পেশেন্ট আমার কাছে আসলো জিবিএস নিয়ে, আমি মনে করছি জিবিএস, আমি সাথে সাথে সিএসএফ করে দিলাম, এই ফাইন্ডিং তখন পাওয়া যাবে। এটা আসতে মিনিমাম 7 থেকে 10 দিন। আমরা সাধারণত গিয়েনবেরি সিনড্রোমে সিএসএফ করতে পাঠাই 7 দিন পরে, আসার সাথে সাথে না,
কাজেই তোমার ক্লিনিক্যাল হিস্ট্রি এবং তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট খুব ইম্পর্টেন্ট। তুমি সিএসএ করতে করতে 7 দিন বসে রইলো, এই পেশেন্ট এর মধ্যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেছে, এখন তুমি কি সিএসএ করার জন্য বসে থাকবা না পেশেন্টকে ভেন্টিলেটরি সাপোর্টে দরকার? অবশ্যই ভেন্টিলেটরি সাপোর্ট তখন আগে থাকতে হবে। কারণ ক্লিনিক্যাল জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ জিএনডিভি সিন্ড্রোম, আদারওয়াইজ ইউ উইল লুজ দ্য পেশেন্ট। এই পেশেন্টের ফ্যাটালিটি অনেক বেশি, যদি একবার রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু করে হয়ে যায় এবং তুমি যদি সাপোর্ট না দিতে পারো এই পেশেন্ট রিকভারি করবে না, এবং যদি সাপোর্ট দিতে পারো রিকভারি রেট ইজ very successful. Mortality is only 10% after introduction of modern treatments or ventilatory support. আগে যেটা ছিল 33%, সেটা এখন কমে গেছে। কাজেই তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট হচ্ছে মেইন কনফার্মেটরি রাদার দ্যান ডিপেন্ডিং অন দ্য ইনভেস্টিগেশনস। স্যার আসসালামু আলাইকুম স্যার, এখানে জি। প্যারালাইসিসটা কখন হতে পারে, মানে কখন প্যারালাইসিসের পর্যায়ে চলে যেতে পারে, এটা যদি বলতেন। প্যারালাইসিস তো হচ্ছে কমপ্লিট মোটর উইকনেস, তাই না? জি আরেকটা স্যার। শব্দ আমরা বলি প্যারাপেরেসিস। তো কিছু পেশেন্ট প্যারাপেরেসিস নিয়ে প্রেজেন্ট করে, মানে কমপ্লিট প্যারালাইসিস হয়নি কিন্তু উইকনেস আছে। আর কিছু কিছু পেশেন্ট প্রথমেই প্রেজেন্ট করতে ফালমিনেন্ট কেস, যেগুলো সিভিয়ার কেস, একদম প্রথম 2-1 দিনের মধ্যে একদম কমপ্লিট প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর যেগুলো প্যারাপেরেসিস মানে পার্শিয়াল উইকনেস নিয়ে প্রেজেন্ট করে, সেগুলো আস্তে আস্তে 4 উইকস পর্যন্ত প্রোগ্রেস করতে পারে। এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ফেজ। জিবিএস এর 3টা ফেজ আছে, প্রোগ্রেসিভ ফেজ, প্ল্যাটু ফেজ এবং রিকভারি ফেজ। প্রোগ্রেসিভ ফেজ হচ্ছে আপ টু 4 উইকস, যেটা কমপ্লিট প্যারালাইসিস হয়নি, মাইল্ড উইকনেস নিয়ে আসছে, হাঁটতে পারছে তোমার কাছে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে উইকনেস আছে, সেটা 4 উইকস পর্যন্ত প্রোগ্রেস করতে পারে। 4 উইকস পর্যন্ত প্রোগ্রেস করলে কমপ্লিট প্যারালাইসিস হতে পারে। আর যেটা কমপ্লিট প্যারালাইসিস নিয়ে আসলো, পা উঠে একদম শুয়ে আছে, উঠতেই পারে না, সেটা তো কমপ্লিট জিরো। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদের এমআরসি গ্রেডিং। আই মিন আমরা যেভাবে ক্লিনিক্যালি মোটর পাওয়ার টেস্ট করি 0 to 5, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমরা সাধারণত 4 এর উপরে বলি প্যারাসিস। পেশেন্ট যদি নিজে নিজে হাঁটতে পারে কিন্তু উইকনেস আছে, এই কন্ডিশনটাকে আমরা বলি প্যারাসিস। হাঁটতে পারে না, তখন আমরা বলি এটা প্যারালাইসিস। তোমরা তো গ্রেডিং গুলো জানো, 0 to 5। জি স্যার। আমি একটা স্লাইড শেয়ার করি। দেখো এই স্লাইডটা দেখা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। দেখো এই যে 4-3-4, এটাকে আমরা এমআরসি, আমরা কিন্তু আমরা যখন বেড সাইডে পেশেন্টের পাওয়ার টেস্ট করি, আমি জানি না তোমরা কতখানি ওরিয়েন্টেড, আমরা যখন বেড সাইডে পেশেন্টের পাওয়ার টেস্ট করি আমরা বলি 2 পা সোজা রেখে আপনি আমার হাতের এগেইনস্টে উঠান, অথবা প্রথমে বলি যে আপনি আগে উঠান দেখি, তারপরে আমার হাতের এগেইনস্টে চাপ দেন। হাতের এগেইনস্টে চাপ হচ্ছে রেজিস্ট্যান্স, আর গ্র্যাভিটির এগেইনস্টে যেটা, সেটা তো গ্র্যাভিটির এগেইনস্টে। 0, 1, 2, 3, 4 এত দূর পর্যন্ত হচ্ছে প্যারালাইসিস। 4 to 5, সরি 3-4, এটাকে আমরা প্যারাপ্যারালাইসিস বলতে পারি। এই গ্রেডিংটা ইম্পর্টেন্ট। এই গ্রেডিংটা তোমরা জানো তো? জি স্যার। 0 মানে কমপ্লিট প্যারালাইসিস, সে পা নাড়াতে পারবে না। ট্রেস মানে সে 2-1টা আঙ্গুল নাড়াতে পারবে। 2 মানে সে পা উঠাতে পারবে না কিন্তু সাইড টু সাইড মুভ করতে পারবে। 3 মানে সে পা উঠাতে পারবে কিন্তু আমি যদি একটা হাত দিয়ে এর এগেইনস্ট উঠাতে বলি তার এগেইনস্টে সে পারবে না। 4 মানে কিছু পারবে, পুরো পাওয়ার আসেনি। 5 মানে সে কমপ্লিটলি নরমাল। 5 মানে সে ভালো আছে, সে অ্যাক্টিভ পারসন, তার কোনো উইকনেস নেই। ওকে প্লিজ। স্যার। আমি কি প্রশ্নটার উত্তর বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। স্যার আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব এই ক্ষেত্রে পেশেন্ট আসলে? ম্যানেজমেন্ট কিন্তু ইনভলভমেন্ট মানে হচ্ছে যে একদম পুরো পেশেন্ট ম্যানেজমেন্ট, মানে হিস্ট্রি থেকে শুরু করে আপ টু প্রগনোসিস। এটা বড় কোশ্চেন হয়ে গেল আমার জন্য। তাহলে ম্যানেজমেন্ট করবো আমরা ফার্স্টে পেশেন্টের হিস্ট্রি নিব,
যেটা আমরা নিয়ে ফেলছি অলরেডি, বললাম যেগুলো। এরপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তারপরে ইনভেস্টিগেশন করবো, তারপর ট্রিটমেন্ট করবো। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা কি পেতে পারি? ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা হচ্ছে জেনারেল এক্সামিনেশন, একটা হচ্ছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন যদি করতে যাই, জিবিএস এর পেশেন্ট জেনারেল এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট। তোমার ভাইটাল সাইন চারটা খুবই ইম্পর্টেন্ট: পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, টেম্পারেচার। মিনিমাম প্রথম তিনটা দেখতেই হবে। পরীক্ষায় স্যাররা জিজ্ঞাসা করে জিবিএস এর পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করার কোনো গুরুত্ব আছে কিনা। পালস এক্সামিনেশনের গুরুত্ব হচ্ছে এগুলো এক্সামিনেশনের গুরুত্ব হচ্ছে যে তোমার জিবিএস এর পেশেন্টের এই যে মোটর এবং সেন্সরি ইনভলভমেন্ট হয়, এর সাথে পেরিফেরাল নার্ভ কিন্তু মিক্সড, এর সঙ্গে সেন্সরি ফাইবার থাকে, মোটর ফাইবার থাকে এবং অটোনমিক ফাইবার থাকে, এবং জিবিএস এ অটোনমিক ফাইবার ইনভলভমেন্ট হয়। কাজে জিবিএস এর পেশেন্টের কিছু অটোনমিক নিউরোপ্যাথি থাকতে পারে। এই অটোনমিক নিউরোপ্যাথি গুলো ম্যানিফেস্টেড হয় ইন টার্মস অফ অ্যারিথমিয়া, ব্রাডিকার্ডিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, পেশেন্টের ব্লাড প্রেশার ফল করতে পারে, পোস্চুরাল হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, এবং পেশেন্টের কার্ডিয়াক অ্যাসিস্টাল হয়ে যেতে পারে। জিবিএস এর পেশেন্ট কিন্তু সাডেনলি কার্ডিয়াক অ্যারেস্টে মারাও যেতে পারে। তো কাজে এই পেশেন্টের ভাইটাল সাইন চেক করা, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, পালস, ব্লাড প্রেশার খুবই ইম্পর্টেন্ট। আর রেসপিরেটরি রেট তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আমি তো বলছি পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস চলে যেতে পারে আফটার একটা পিরিয়ড অফ টাইম। কাজে যদি রেসপিরেটরি রেট 25-এর বেশি হয়ে যায়, তখন বুঝতে হবে যে এই পেশেন্ট ওয়ার্ডে ম্যানেজ করা যাবে না, এই পেশেন্টকে অবশ্যই আইসিইউতে পাঠাতে হবে বা ভেন্টিলেটরি সাপোর্টে পাঠাতে হবে। কাজেই পালস, বিপি, রেসপিরেটরি রেট প্রতিদিন এই পেশেন্টের চেক করতে হবে। টেম্পারেচার হয়তো লেস ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই পেশেন্ট শুয়ে থাকবে, বেডসোর হবে, বেডসোর হলে ইনফেকশন হবে, কাজে টেম্পারেচার বেড়ে যেতে হবে। কিন্তু প্রথম তিনটা ইম্পর্টেন্ট: পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, রেসপিরেটরি রেট। কাজেই আমরা পালসে, বিপিতে এবং রেসপিরেটরি রেটে অ্যাবনর্মালিটি পেতে পারি জিবিএস এর পেশেন্ট। আর এক্সামিনেশন যদি করতে যাও নিউরোলজিক্যালি, তখন ক্র্যানিয়াল নার্ভ এক্সামিনেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ জিবিএস এর পেশেন্টের 50% পেশেন্টের বায়োল্যাটারাল ফ্যাশিয়াল নার্ভ উইকনেস থাকে, লোয়ার মোটর টাইপের। কাজে ক্র্যানিয়াল নার্ভ এক্সামিনেশন করতে হবে, বায়োল্যাটারাল ফ্যাশিয়াল উইকনেস আছে কিনা দেখতে হবে, এবং লোয়ার ক্র্যানিয়াল নার্ভস 9, 10, 11 এটা ইনভলভমেন্ট আছে কিনা সেটাও দেখতে হবে। হা করে বলতে হবে যে আপনি আহ বলেন, বা গ্যাগ রিফ্লেক্সটা দেখা যেতে পারে। তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি খেতে গেলে কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাবার নাক মুখ দিয়ে বার হয়ে আসছে কিনা। যদি হয় তাহলে বুঝতে হবে তার ক্র্যানিয়াল নার্ভ 9-10 ইনভলভমেন্ট আছে। আর তোমরা তো এই জিনিসটা জানো যে পেরিফেরাল নার্ভ মানে শুধু এই যে আমাদের স্পাইনাল নার্ভ যে কয় জোড়া আছে সেগুলো না, ক্র্যানিয়াল নার্ভসও কিন্তু পেরিফেরাল নার্ভস। জি স্যার। So cranial nerve involvement must be ruled out in case of GBS. কাজে cranial nerve examination করতে হবে। আর মোটর সিস্টেম এক্সামিনেশন যদি করো, সেখানে সবকিছুই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পাওয়ার, যেটা আমরা বললাম, পাওয়ার 0 to 4 এর মধ্যে ওঠানামা করতে পারে। টোন, টোন খুব ইম্পর্টেন্ট। জিবিএস এর পেশেন্টে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস হয়, টোন কমে যাবে, এটা হাত দিলেই বোঝা যাবে যে দুই পায়ে টোন কমে গেছে, মুভমেন্ট করতে গেলে খুব ইজিলি মুভমেন্ট করা যাচ্ছে, এটা হচ্ছে টোন কমে গিয়েছে। এবং রিফ্লেক্সেস ভেরি ইম্পর্টেন্ট, জেনারেলাইজড হাইপোরিফ্লেক্সিয়া অর অ্যারিফ্লেক্সিয়া, রিফ্লেক্স হয় কমে যাবে অথবা অ্যাবসেন্ট হয়ে যাবে, এটা ভ্যারি করতে পারে। প্রথম 2-1 দিন দেখা যাবে যে কিছু রিফ্লেক্স আছে, কিছু রিফ্লেক্স এত নাই, অ্যাসিমেট্রিক্যাল হতে পারে, কিন্তু আস্তে আস্তে ফুল ব্লোন পিকচার হলে একদম অল লিম্বে সমস্ত ডিপ টেন্ডন রিফ্লেক্সেস আপার লিম্বে এবং লোয়ার লিম্বে অ্যাবসেন্ট হবে, প্লান্টার রেসপন্স অ্যাবসেন্ট হবে, যেহেতু এটা লোয়ার মোটর নিউরন। আর সেন্সরি এক্সামিনেশন যদি করতে চাও, সাধারণত এটা বলা হয় যে সেন্সরি ইম্পেয়ারমেন্ট পাওয়া যায় না। ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে গেলে তেমন একটা সেন্সরি ইনভলভমেন্ট পাওয়া যায় না, সেন্সরি মেবি নর্মাল। আচ্ছা, এরপরে হচ্ছে এই দুটো হওয়ার পরে আমরা মোটামুটি পেশেন্ট জিবিএস বলে গেস করতে পারলাম। এরপরে আমরা পেশেন্টের ইনভেস্টিগেশনে পাঠাবো। যদি 1 সপ্তাহের বেশি সময় হয়ে যায়, তাহলে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিএসএফ স্টাডি। সিএসএফ স্টাডিতে আর কিছু যদি না দেখো, সেল এবং প্রোটিন দেখতেই হবে। যেটা বললাম, সেল, লিম্ফোসাইট, নরমালি আমরা জানি 0 থেকে 5 লিম্ফোসাইটস থাকে, কিন্তু জিবিএস এর পেশেন্টে একটু বাড়তে পারে, 10 পর্যন্ত বাড়তে পারে। কোনো কোনো জায়গায় বলা আছে এটা আরেকটু বাড়তে পারে, 10 থেকে 50 পর্যন্ত বাড়তে পারে, কিন্তু 50-এর বেশি যদি হয় লিম্ফোসাইট, এটা জিবিএস না, এটা অন্যভাবে চিন্তা করতে হবে। এবং এই সেল বাড়ার সাথে এই সেল যতটুকু বাড়বে, প্রোটিন চাপতে বেশি বাড়বে। নরমালি থাকে হচ্ছে 15 to 45
মিলিগ্রাম পার ডিএল প্রোটিন, কিন্তু জিবিএস এর পেশেন্টের প্রোটিন অনেক বাড়ে, 500 মিলিগ্রাম পার ডিএল থেকে একদম 1 গ্রাম পর্যন্ত বাড়তে পারে। তো নর্মালি অন্যান্য যেসব ডিজিজ আছে, মেনিনজাইটিস হলে সেলও বাড়বে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সেল অনেক বাড়বে, 500 মতো সেল হয়ে যেতে পারে, প্রোটিনও বাড়বে অনেক, সেহেতু মানে দুইটা সমানভাবে বাড়বে। কিন্তু জিবিএস এ এরকম সমানভাবে বাড়ে না, সেল মাত্র বেড়েছে 10টা, কিন্তু প্রোটিন বেড়েছে সে তুলনায় অনেক বেশি। এইটাকে বলে অ্যালবুমিনোসাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এই ফাইন্ডিংটা যদি পাওয়া যায় তখন তুমি মোটামুটি নিঃসন্দেহ যে হ্যাঁ এটা জিবিএস, আমাকে এটা জিবিএস এর লাইনে দিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি, এটা সাধারণত নিউরোলজিস্টরা করি আমরা। এটাতে ইনিশিয়ালি খুব একটা ফাইন্ডিং পাওয়া যায় না, সিএসএফ এর মতোই, তারপর অনেক সময় কিছু ফাইন্ডিং পাওয়া যায়। আমরা বলি এফ ওয়েভ ডিসপারশন বা এফ ওয়েভ অ্যাবসেন্ট বা প্রোপাগেশন পাওয়া যায়। এটা আমাদের মুখস্থ করার বিষয়, বোঝার বিষয় না, কাজে এটা নিয়ে বেশি বলতে যাচ্ছি না। কিন্তু ক্লাসিক্যাল নার্ভ নার্ভ কন্ডাকশন স্টাডি ফাইন্ডিংটা পাওয়া যাবে আরো কিছুদিন পরে, এটাও প্রায় এক সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে পাওয়া যেতে পারে। ক্লাসিক্যাল ফাইন্ডিং হচ্ছে এখানে একটা কথা মনে রাখো, এখানে ডিমাইলিনেটিং ফাইন্ডিং পাওয়া যাবে, মানে এটা ডিমাইলিনেটিং ডিসঅর্ডার। এখানে পাওয়া যাবে হচ্ছে কন্ডাকশন ব্লক এবং প্রলং ডিস্টাল ল্যাটেন্সি। এটা আমি জানি না তোমাদের কতটুকু লাগবে, কিন্তু এই কতটুকু বলতে পারলে চলবে। এগুলো যদি পাওয়া যায় তাহলে এটা ডেফিনেটলি গুয়েনবেরি সিনড্রোম। তাহলে এটা আমি ট্রিটমেন্ট কিভাবে দিব? ফার্স্ট কথা হচ্ছে, এরকম পেশেন্ট আমার কাছে আসলে আমি আগে তাকে হসপিটালাইজ করবো। যে বেশি পেশেন্ট কোনটা আগে খারাপ হয়ে যাবে বুঝতে পারবো না, আমি বলছি 4 সপ্তাহ পর্যন্ত প্রোগ্রেস করতে পারে। আমি যদি এখন একে হাসপাতালে ভর্তি না করে বাসায় পাঠাই দিই, বাসায় গিয়ে এসে খারাপ হয়ে গেলে আবার এসে ইট উইল বি এ ক্রাইম, এবং আমাদের প্রেক্ষাপট তো ভালো না। তোমাকে যে তুমি জিবিএস সাসপেক্ট করলে পেশেন্ট সরাসরি ভর্তি করে দিবে হাসপাতালে ভর্তি করার পরে, হসপিটালাইজেশনের পরে অ্যাসেসমেন্ট, রেগুলার ফলো আপ, এগুলো তো আছেই, কিন্তু মেইন যে ইয়েটা সেটা হচ্ছে যে তোমাকে অ্যাসেস করতে হবে whether this patient will need intravenous immunoglobulin or plasmapheresis. These are two recommended treatments for GBS patients, but not in all cases. তাদের স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, শুধু ওই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তখন আমি এই পেশেন্টকে এই ট্রিটমেন্টে যাব। এটা একটা। আরেকটা হচ্ছে পেশেন্টের অ্যাক্টিভ ফিজিওথেরাপি দিতে হবে। ফিজিওথেরাপি না দিলে ওই পেশেন্টের 2 পায়ে মাসল যে পাওয়ার চলে গিয়েছিল এটা ব্যাক করবে না এবং ওয়াস্টিং হয়ে যাবে, ইম্পর্টেন্ট। এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে বেড সোর হয়ে যাবে যদি আমি পেশেন্টকে অ্যাক্টিভ মুভমেন্ট না করি। এবং আরেক 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিভেনশন অফ ডিপ ভেনাস থ্রম্বোসিস। এই পেশেন্টের যে কমপ্লিট প্যারালাইসিস থাকে, এই পেশেন্টের ডিপ ভেনাস থ্রম্বোসিস হয়ে যাবে, পা নাড়াতে না পারলে পায়ের ভেনাস রিটার্ন হবে না, এই ভেইনের মধ্যে ব্লাড জমে যাবে, এটা পরে পালমোনারি এম্বোলিজম করে রোগী মেরে ফেলবে। এটাও একটা কারণ জিবিএস এর পেশেন্টের খারাপ হয়ে যাওয়া। সো মেইন ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করব, আমি রেগুলার ফলো আপ করবো, আমি দেখবো যে তার পেশেন্টের রেসপিরেটরি কম্প্রোমাইজেশনের কোনো ফিচার আছে কিনা। যদি থাকে তাকে আমি ভেন্টিলেটরি সাপোর্ট সদাগত আইসিইউতে পাঠাবো, অথবা আমি যদি মনে করি তার আইভিআইজি বা প্লাজমাফেরেসিস দেওয়ার ইন্ডিকেশন আছে, আমি তাকে আইভিআইজি প্লাজমাফেরেসিস দেবো, ফিজিওথেরাপি দেবো, এবং প্রোফাইল্যাক্সিস ফর ডিপ ভেনাস থ্রম্বোসিস আমরা সাধারণত লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে দিই, সেটা দিয়ে দিই। এটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট প্ল্যান। আমি জানি না আমি কি তোমাদের বোঝাতে পারছি কিনা, বা তোমাদের কি ফলো করতে অসুবিধা হচ্ছে কিনা। আই ক্যান্ট ফলো। জি স্যার, বুঝতে পারছি, সমস্যা নাই। জি স্যার, আসসালাম। বাট আই এম নট স্যার, শেয়ারিং এনি স্লাইডস, আমি জানি না তোমাদের সমস্যা করছে কিনা। ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন দিলে কি কোনো সাইড ইফেক্ট আসবে? ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিনের সাইড এফেক্ট আছে, তবে রিলেটিভলি লোয়ার দেন প্লাজমাফেরেসিস। ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিনের কমন সাইড এফেক্ট হচ্ছে হেডেক, মায়ালজিয়া, ফ্লু লাইক সিনড্রোম, বডি এক, ফিভারও আসতে পারে, এবং এটা টলারেবল। আদার রেয়ার সাইড এফেক্ট আছে কিছু, সেগুলো হচ্ছে অ্যানাফাইল্যাক্সিস হতে পারে, এবং পেশেন্টের কিছু কিছু পেশেন্টে ইট মে কজ থ্রম্বোসিস। কিছু কিছু রিপোর্ট পাওয়া গেছে এটা এমআই করতে পারে, কিছু কিছু জায়গায় কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর করতে পারে, বাট রিলেটিভলি সেফার ইন্টারভেনাস ইমিউনোগ্লোবিন।
immunoglobulin, except a few cases of anaphylaxis and thrombosis. স্যার এক্ষেত্রে কমপ্লিকেশন কি হবে পেশেন্টের? GBS এর পেশেন্টের জি স্যার। GBS এর পেশেন্টের কমপ্লিকেশনস খুব ইম্পর্টেন্ট। আমরা মেইনলি তিনটা কমপ্লিকেশন বলতে চাই। এটা হচ্ছে একটা হচ্ছে রেসপিরেটরি ফেলিওর, আরেকটা হচ্ছে অটোনমিক ফেলিওর, আরেকটা হচ্ছে ডিপ ভেনাস থ্রম্বোসিস, আরেকটা হচ্ছে প্রেসার সোর বা বেড সোর। এই তিনটার তুলনায় প্রেসার সোরের ইম্পর্টেন্স কম, সেজন্য এটা নিচের দিকে। কিন্তু এই উপরে তিনটা কারণে পেশেন্ট মে ডাই। Respiratory failure, autonomic involvement in terms of cardiac arrhythmia, cardiac asystole, and deep venous thrombosis, the main complication of GBS, and pressure source also. স্যার আর ডিজিজটার প্রোগনোসিস কি হবে লাস্টে? Prognosis 85%, কোনো জায়গায় 80% বলে, 80 to 85% কেসে prognosis is good. Patient will recover from the disease. এই 85% এর মধ্যে 70% এক বছরের মধ্যে ইমপ্রুভ করবে, আর বাকি কিছু পেশেন্ট যারা আছে তারা 2 বছরের মধ্যে আস্তে আস্তে স্লোলি ইমপ্রুভ করবে, কিন্তু ইমপ্রুভ করবে। এবং কিছু জায়গায় রিফ্লেক্সিয়া অনেকদিন পর্যন্ত পারসিস্ট করতে পারে, রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকতে পারে এদের, কিন্তু তাদের হাঁটা চলা সবকিছু স্বাভাবিক থাকে। 10% পেশেন্টের রেসিডুয়াল ডিসএবিলিটি থাকবে ইন ফর্মস অফ ওয়াস্টিং, উইকনেস, কিছু পেশেন্ট প্রলংড পেইন কমপ্লেন করে থাকতে পারে 10%। আর 5 to 10% cases will die due to respiratory compromisation or pulmonary embolism or autonomic failure. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2 to 5% patient of GBS may progress to a chronic form, যেটা আমরা বলি CIDP, chronic inflammatory demyelinating polyradiculonephritis। এটা হচ্ছে GBS এর ক্রনিক ফর্ম। এটা খুব কমন না, কিন্তু 2 to 5% কেস অফ GBS প্রোগ্রেস করতে পারে CIDP। ওভারঅল তুমি যদি ট্রিটমেন্ট দিতে পারো, তুমি যদি অ্যাসেস করতে পারো, 80 to 85% কেসে প্রগনোসিস ইজ গুড। But there are some bad prognostic factor also. স্যার এগুলাই কোশ্চেন ছিল আমাদের। জি স্যার। আর কোনো কোশ্চেন? তোমরা তো আইভিআইজি ইন্ডিকেশন জানতে চাইলে না, তাদেরকে আমি আইভিআইজি দিব। সবাইকে কিন্তু আইভিআইজি দেওয়া যাবে না, বা প্লাজমাফেরেসিস দেওয়া যাবে না। প্লাজমাফেরেসিস এবং আইভিআইজি এর কম্পারেটিভ এফিকেসি আমি জানি না তোমাদেরকে ধরে কিনা, কিন্তু এটা ইদানিং একটা পেট কোশ্চেন, এটা ধরে। পড়ার সময় আসলে পড়াটা অনেক ডিফিকাল্ট। কিছু পড়া শুধু জানার জন্য, এটা কোনোদিন পরীক্ষায় ধরবে না। কিছু পড়া হচ্ছে জানতেই হবে, না জানলে পরীক্ষা ফেল হয়ে যাবে। সেই পড়াটা আবার রিটেনে একরকম, আবার বেড সাইডে ক্লিনিক্যাল এক্সামিনেশন আরেক। আবার কিছু জিনিস থিওরির বাইরে বেড সাইডে পেশেন্ট ম্যানেজ করার সময় জানতে হবে, মানে ইন্টার্নি করার সময়, বা আর একটু পরে যখন ডাক্তার হয়ে যেতে হবে তখন, না হলে ম্যানেজ করা। আমি জানি আমাদের টার্গেট অডিয়েন্স কি শুধু 5th ইয়ার এমবিবিএস নাকি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার? থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। যখন ডাক্তার হয়ে যেতে হবে তখন কিন্তু নলেজটা আবার অন্যরকম হয়ে যাবে। স্যার তাও আপনি যদি আমাদের বলতেন এখন। কোনটা বলবো? স্যার ইন্ডিকেশনটা। ও আচ্ছা, ইন্ডিকেশন অফ ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন।
একটা কথা বলি, প্লাজমাফেরেসিস অথবা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন দুটার এফিকেসি সেম। তুমি একটা পেশেন্টকে দুইটা দিতে পারবো না, আইভিআইজিও দিবা আবার প্লাজমাফেরেসিস দিবা, সেটা হবে না, দিয়ে লাভ নেই, একটাই দিতে হবে, যেটা ফিজিবল, যেটা সুইটেবল মনে হয়, কারণ এখানে অনেক ব্যাপার আছে। কিন্তু আইভিআইজি অথবা প্লাজমাফেরেসিস যে কোনো একটা দিতে হবে। দুইটার ইন্ডিকেশন একই, কাদেরকে দিব। সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ইমপেন্ডিং রেসপিরেটরি ফেইলিওর, যাদের রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করতে যাচ্ছে, এই পেশেন্ট ওয়ার্ডে আছে কিন্তু ইমপেন্ডিং রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করতে যাচ্ছে, আমি দেখে মনে করছি, একে দিতে হবে। নাম্বার 2 সেটা হচ্ছে ফালমিনেন্ট জিবিএস আমরা যেটা বলি, বা র্যাপিডলি প্রোগ্রেসিং উইকনেস। আমরা যে বলেছিলাম যে সাধারণত 4 উইকস পর্যন্ত প্রোগ্রেস করতে পারে, কিন্তু কিছু কিছু পেশেন্ট 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট প্যারালাইসিস, 2 পা শুরু হলো তো 1 দিন 2 দিনের মধ্যে 2 হাত কমপ্লিট প্যারালাইসিস, হাত উঠাতেই পারে না, নাড়াতেই পারে না। এরকম যদি হয় একদম 2-3 দিনের মধ্যে কমপ্লিট প্যারালাইসিস, এটা একটা ইন্ডিকেশন, একে দিতে হবে আইভিআইজি অথবা প্লাজমাফেরেসিস। আর এই দুটোই মেইন ইন্ডিকেশন, একটা হচ্ছে ইমপেন্ডিং রেসপিরেটরি ফেলিওর অথবা ফালমিনেন্ট কেস অথবা র্যাপিডলি প্রোগ্রেসিং উইকনেস। উইকনেস ছিল, বা আমরা এটা এইভাবে বলতে পারি যে ইনিশিয়াল প্রেজেন্টেশন ইজ কমপ্লিট উইকনেস, মানে তোমার কাছে আসছেই পেশেন্ট কমপ্লিট উইকনেস নেই, হিস্ট্রিটাই 2 থেকে 3 একদম কমপ্লিট প্যারালাইসিস নেই, এটা একটা ইন্ডিকেশন। অথবা পেশেন্ট তোমার কাছে আছে, তুমি দেখছো যে 2 থেকে 3 দিনের মধ্যে পেশেন্ট র্যাপিডলি খারাপ হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে ইমপেন্ডিং রেসপিরেটরি ফেলিওর, আর একটা হচ্ছে ফালমিনেন্ট কেস অথবা র্যাপিডলি প্রোগ্রেসিং উইকনেস। এই তিনটা হচ্ছে ইন্ডিকেশন অফ গিভিং ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন অথবা প্লাজমাফেরেসিস। তাহলে ইমপেন্ডিং রেসপিরেটরি ফেলিওর যে হবে এই পেশেন্টের, আমি বুঝবো কিভাবে? এটা একটা পেট কোশ্চেন জিজ্ঞাসা করা হয় পেট সাইড এক্সামিনেশনে। জিবিএস এর পেশেন্ট যদি লং কেস থাকে বা কেস পরে বা অন্য কোনো ভাবে আসলে এটা জিজ্ঞাসা করা হতে পারে যে জিবিএস এর পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর হচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে বেড সাইডে। বা এটার অ্যান্সার হচ্ছে যে একটা থিওরিটিক্যাল অ্যান্সার আছে, সেটা হচ্ছে ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি যদি লেস দেন 12 থেকে 15 ml পার কেজি বডি ওয়েট হয়, তাহলে এই পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিস্ট্যান্স লাগবে, এই পেশেন্টকে ভেন্টিলেটরি সাপোর্ট বা আইসিইউতে পাঠাতে হবে। এখন কে বসে বসে এটা ফোর্সড ভাইটাল ক্যাপ বা ফোর্সড এক্সপিরেটরি FEV1 ফোর্সড এক্সপিরেটরি ভলিউম মাপে? বেড সাইডে কিভাবে বোঝা যাবে? বেড সাইডে বোঝা যাবে হচ্ছে 4টা প্যারামিটার দিয়ে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পেশেন্টের কাফ রিফ্লেক্স অ্যাবসেন্ট হবে, পেশেন্টকে কাশতে বলতে হবে, ও কাশতে পারবে না, কাশি ভারী হবে না, এটা একটা। নাম্বার 2 হচ্ছে পেশেন্টের কে ফু দিতে বলবো আমরা, পেশেন্টের যদি ফু দিতে বলি পেশেন্ট ক্যানট ব্লো, ও ফুই দিতে পারবে না। নাম্বার 3 রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেট যদি 25-এর বেশি হয় এই পেশেন্ট রেসপিরেটরি ফেলিওরের দিকে যেতে পারে, বি ভেরি কেয়ারফুল। আর আরেকটা, সব জায়গায় এখন তো সব জায়গায় আছে, পালস অক্সিমিটার দিয়ে তুমি অক্সিজেন স্যাচুরেশন দেখো, এটা যদি 90% এর নিচে নেমে যায়, দ্যাট ইজ অ্যানাদার ইন্ডিকেশন ফর গিভিং দিস পেশেন্ট, ফর রেফারিং দিস পেশেন্ট টু আইসিইউ। তাহলে একটা কোশ্চেন আসে যে ভেন্টিলেটরি সাপোর্ট কখন দিব, আর একটা কোশ্চেন হচ্ছে আইভিআইজি বা প্লাজমাফেরেসিস কখন দিব। প্লাজমাফেরেসিস বা আইভিআইজি আমরা দিচ্ছি ইমপেন্ডিং রেসপিরেটরি ফেলিওর যদি মনে করি তাহলে তো দিবই, সেই সাথে তাকে আইসিইউ পাঠানোর প্রশ্ন আসবে। আর আইভিআইজি বা প্লাজমাফেরেসিস আরো আলাদা ইন্ডিকেশন হচ্ছে কমপ্লিট প্যারালাইসিস, মানে রেসপিরেটরি ইনভলভমেন্ট যদি থাকে তখন তুমি পেশেন্টকে ভেন্টিলেটরি সাপোর্টের দিকে পাঠাবো অবশ্যই, অ্যালং উইথ আইভিআইজি, তখন দুটোই লাগবে। আর যদি শুধু কমপ্লিট প্যারালাইসিস থাকে বা শুধু প্রোগ্রেসিভ উইকনেস থাকে, তখন আইভিআইজি প্লাজমাফেরেসিস দেব আমরা, কিন্তু পেশেন্টকে আইসিইউতে পাঠানোটা ডিপেন্ড করবে, পেশেন্টকে আমাকে অবজার্ভ করতে হবে। যদি রেসপিরেটরি রেট কম থাকে, পেশেন্ট যদি ফু দিতে পারে, কাশতে পারে, ওকে তো আমি আইসিইউতে পাঠাবো না, ওর তো রেসপিরেটরি রাইট ঠিক আছে। এই জিনিসগুলো একটু ট্রিকি, এটা একটু জানার বিষয়। স্যার মিলার ফিশার সিনড্রোমটা যদি একটু বলতেন। দ্যাটস অ্যান এক্সেলেন্ট কোশ্চেন, থ্যাংক ইউ। মিলার ফিশার সিনড্রোম হচ্ছে একটা জিবিএস ভ্যারিয়েন্ট। জিবিএস এর অনেক রকম ভ্যারিয়েন্ট আছে, এর মধ্যে তোমাদের লেভেলে জানার জন্য এটা ইম্পর্টেন্ট। মিলার ফিশার সিনড্রোম এটা একটু অ্যাটিপিক্যাল ইন প্রেজেন্টেশন। এখানে পেশেন্ট উইকনেসের চেয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে বেশি হচ্ছে অ্যাটাক্সিয়া নিয়ে। মেইনলি 3টা জিনিসের কম্বিনেশন থাকে মিলার ফিশার সিনড্রোমে, এটা হচ্ছে অ্যাটাক্সিয়া,
অপথলমোপ্লেজিয়া এবং অ্যারিফ্লেক্সিয়া। এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ মিলার ফিশার সিনড্রোম। পেশেন্ট কিন্তু উইকনেস বলবে না, আমরা যেটা বলেছিলাম যে উইকনেস বলবে যে আমি হাঁটতে পারি না স্যার, বসলে উঠতে পারি না, এটা কিন্তু বলবে না। আমার হাঁটতে ইমব্যালেন্স লাগে, যেটাকে আমরা বলি অ্যাটাক্সিয়া, ব্যালেন্সিং প্রবলেম। এটা মেইনলি হয় হচ্ছে লং ফাইবার যেগুলো প্রোপিওসেপশন ক্যারি করে, ভাইব্রেশন সেন্স ক্যারি করে, সেগুলো ইনভলভমেন্ট হয় জিবিএস সেটার জন্য। এবং এই পেশেন্টের অকুলার ইনভলভমেন্ট থাকবে, কমপ্লিট অপথলমোপ্লেজিয়া, চোখ কোনো দিকে নড়বে না, এবং পিউপিলারি ইনভলভমেন্টও থাকতে পারে, চোখ ডানে বা উপরে নিচে কোনো দিকে নড়বে না। আবার যদি রিফ্লেক্স দেখো, রিফ্লেক্স দেখবে অ্যাবসেন্ট, উইকনেস নাই কিন্তু রিফ্লেক্স অ্যাবসেন্ট। এই তিনটা ক্লাসিক্যাল কম্বিনেশন যদি থাকে, এটাকে আমরা বলি মিলার ফিশার সিনড্রোম অ্যাকর্ডিং টু নেম অফ দ্য সায়েন্টিস্ট অর ফিজিশিয়ান। এবং এটা ক্লাসিক্যাল একটা কথা বলা হয় যে এখানে যে অটো অ্যান্টিবডি ডেভেলপ করে, এটা GQ1B অ্যান্টিবডি। এটা যেটা বলেছিলাম গ্লাইকোফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, যেটা নার্ভ ফাইবারের উপর থাকে, সেখানে এই অ্যান্টিবডিটা এই অটো অ্যান্টিবডি, এই GQ1B এর এগেইনস্টে অটো অ্যান্টিবডি পাওয়া যায়। মিলার ফিশার সিনড্রোমের প্রগনোসিস ইজ গুড, এবং 1/3 পেশেন্ট spontaneously improves without any treatment. স্যার, acute motor neuronal acute motor AMAN acute motor axonal বুঝছেন, neuropathy acute motor এটার ক্ষেত্রে axonal স্যার কি হতে neuropathy। পারে? জি স্যার। হ্যাঁ, এটা জিবিএস এর ক্লাসিফিকেশন আমরা করি যেটা, সেটা জি স্যার। এমবিবিএস লেভেলে কতটুকু লাগবে আমি জানি না, এটা আসলে একটু হায়ার লেভেলের, তাও আমি বলছি। আমরা যেটা ক্লাসিক্যাল জিবিএস বলি সেটা হচ্ছে AIDP, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিরেডিকুলোনিউরোপ্যাথি। এখানে ডিমাইলিনেশন বেশি থাকে। আরেকটা ভ্যারিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাকিউট মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, মোটর অ্যাক্সোনাল। এখানে ডিমাইলিনেশন হচ্ছে অ্যাক্সোনাল ইনভলভমেন্ট বেশি হবে। এটা ইলেকট্রোফিজিওলজিক্যাল ফাইন্ডিং, ইলেকট্রোফিজিওলজি করলে বা নার্ভ কন্ডাকশন স্টাডি যখন আমরা করি তখন আমরা পাবো। আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে আমসান, অ্যাকিউট মোটর সেন্সরি অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, অ্যাকিউট মোটর সেন্সরি অ্যাক্সোনাল নিউরোপ্যাথি। এই আমান ভ্যারাইটি এবং আমসান ভ্যারাইটি, এই দুটো জিনিস এশিয়াতে কমন, এবং এর মধ্যে আমাদের দেশও আছে। এখানে ডিমাইলিনেশন হচ্ছে অ্যাক্সোনাল ইনভলভমেন্ট বেশি হয়। এবং কিন্তু আমরা যে পেরিফেরাল নার্ভের বাইরের দিকে লেয়ারে থাকে মাইলিন শীট, আর ভিতরে থাকবে অ্যাক্সন। যখন অ্যাক্সোনাল ইনভলভমেন্ট বেশি হবে তখন এটা আমরা আমান ভ্যারাইটি বলবো। আর সেন্সরি ইনভলভমেন্ট যদি সাথে থাকে, এটাও ইলেকট্রোফিজিওলজিক্যালি সেন্সরি নার্ভের ইনভলভমেন্ট যদি আমরা পাই, তখন আমরা এটাকে বলবো আমসান। আমান এবং আমসান ভ্যারাইটির ক্লিনিক্যাল একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমান ভ্যারাইটি অ্যাকিউট মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি, এখানে ওয়াস্টিং বেশি হয়। পেশেন্ট, আমরা যে বলেছি কিছু পেশেন্ট রেসিডুয়াল ডিসএবিলিটি থাকবে, তার মধ্যে এটা একটা। এবং অ্যাক্সোনাল যেখানে ইনভলভমেন্ট হয়, অ্যাক্সন যেখানে ধরে, সেখানে রিজেনারেশন চান্স কমে যায়, ভালো রিজেনারেশন হয় না, ফলত এই পেশেন্টের ওয়াস্টিং ডেভেলপ করে। ক্লিনিক্যালি ওয়াস্টিং যদি ডেভেলপ করতে থাকে, তাহলে ইলেকট্রোফিজিওলজি না করেও অনেক সময় বলা যায় যে পেশেন্টটা আমান ভ্যারাইটি বা অ্যাকিউট মোটর অ্যাক্সোনাল নিউরোপ্যাথি। ক্লাসিক্যাল যেটা, সেটা হচ্ছে ডিমাইলিনেটিং AIDP। আরো কিছু ব্যাপার আছে। AIDP সাধারণত আমরা বলি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনভলভমেন্ট পর বেশি পাওয়া যায়, আর আমান ভ্যারাইটি পাওয়া যায় সাধারণত GIT, ডায়রিয়া হওয়ার পরে সাধারণত বেশি পাওয়া যায়। কারণ এটার সাথে ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, যেটা ডায়রিয়া করে, সেটার অ্যাসোসিয়েশন বেশি। আর এটার সাথে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেগুলো ইনভলভমেন্ট হয়, সেটার অ্যাসোসিয়েশন বেশি। You got the point? জি স্যার। Okay. Okay, do you have any other questions for today, or are we finished here? আর কোনো কোশ্চেন তো দেখতে পাচ্ছি না। তোমাদের কারো কোনো জানার আছে কিছু?
আমি একটা জিনিস একটু দেখাই, যেহেতু বললাম। জি স্যার। জি না, একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু বলা হয়নি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এটা একটু দেখাই যে আইভিআইজি এবং প্লাজমাফারেসিস নিয়ে আমরা কথা বললাম, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। ইন্টারভেন স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন মেইনলি যে অটো অ্যান্টিবডি গুলো থাকে শরীরে সেটা নিউট্রালাইজ করে। আর প্লাজমাফারেসিস এটা ওয়ান ফর্ম অফ, অনেকটা ডায়ালাইসিসের মতো। তোমার যে প্লাজমা যেটা থাকবে, যেটা অন্টোটেমিনি ক্যারি করে, সেটা আমরা রিমুভ করব। রিমুভ করে অন্য ডোনারের প্লাজমা বা অন্য একটা কলয়েড শরীরে আবার ঢুকিয়ে দিই। তো ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন জাস্ট একটা ইনজেকশনের মতো, অনেক কস্টলি, সিভিয়ারলি কস্টলি। একটা কোর্স কমপ্লিট করলে 5 দিনের কোর্স তোমাকে কমপ্লিট করতে হলে মিনিমাম বাংলাদেশি টাকায় 12 থেকে 15 লাখ লেগে যাবে। ইন কন্ট্রাস্ট টু প্লাজমাফেরেসিস লেস কস্টলি, 2 থেকে 3 লাখ লাগে। প্লাজমাফেরেস কিছু কিছু সেন্টারে হয়, নিউরো সায়েন্সে হয়, আরো কিছু কিছু প্রাইভেট জায়গায় হয়, সব জায়গায় হয় না, কিন্তু এটা লেস কস্টলি। আইভিআইজি অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইজিয়ার, যেহেতু এটা ইনজেকশন, তুমি জাস্ট ফ্রিজ থেকে বার করে এটা অ্যাডমিনিস্ট্রেট করে ডাইলুট করে ইনজেকশন দিয়ে দিবা। কিন্তু প্লাজমাফেরেসিস যেহেতু আমাকে প্লাজমা বার করে ফেলতে হচ্ছে, এটা একটা সেট আপ লাগবে, তাকে একটা সেন্ট্রাল লাইন করতে হবে, আইভি অ্যাক্সেস লাগবে, কাজেই এখানে হ্যাজার্ড বেশি। কিন্তু কমপ্লিকেশন ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিনের কম। কিছু জায়গায় অ্যানাফাইলাক্সিস হতে পারে, হেডেক তো, মায়ালজিয়া, ফ্লু লাইক সিমটম, এটা তো ম্যানেজেবল, রেয়ারলি থ্রম্বোসিস হতে পারে। কিন্তু প্লাজমাফেরেসিসে কিছু কিছু পেশেন্টের হাইপোক্যালসিমিয়া হতে পারে, অ্যালবুমিন কমে যেতে পারে, এবং ক্যাথেটার সাইটে ইনফেকশন হতে পারে, হেমাটোমা হতে পারে, পেশেন্টের ডিহাইড্রেশন হতে পারে। এই জিনিসগুলো বেশ কমন প্লাজমাফেরেসিস। মানে কস্টের কথা চিন্তা করলে প্লাজমাফেরেসিসে কস্ট কম, কিন্তু হ্যাজার্ড বেশি, সাইড এফেক্ট বেশি। আর অন্যভাবে চিন্তা করলে ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিনের হ্যাজার্ড কম, সাইড এফেক্টও কম, কিন্তু প্রচুর কষ্ট। সে কষ্টটা এরকম, সাধারণত আমাদের 5 দিনের কোর্স লাগে, 2 গ্রাম পার কেজি হিসাবে 5 দিনে ভাগ করে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছ যে একটা 10 ml ভায়ালি 500 মিলিগ্রাম থাকে, কাজে 5 গ্রাম পার কেজি হিসাব 5 দিনে দিতে হলে প্রচুর ভায়াল লাগবে, এবং একটা ভায়ালের দাম 36,000 টাকা। সেই হিসাব করতে গেলে তোমার প্রায় 12 থেকে 15 লাখ লেগে যায়। সে তুলনায় প্লাজমাফেরেসিস ইজ ইজিয়ার অ্যান্ড লেস কস্টলি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বলা হয়নি। এটা যদি বলা না হয় তাহলে এটা ইনকমপ্লিট থেকে যাবে। কমনলি জিবিএস এর পেশেন্টের কমনেস্ট প্রেজেন্টেশন আমরা যেটা বলেছি, সেটার সাথে কনফিউজ হতে পারে অনেক কেসে। তার মধ্যে আমরা যেটা বলেছি ক্লাসিক প্যারালাইসিস, পোলিওমাইলাইটিস এখন হয় না, কিন্তু বাচ্চাদের হলে পোলিওমাইলাইটিস। আমরা বলি অ্যাকিউট ক্লাসিক প্যারালাইসিস, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। কিন্তু ওয়ার্ডে আমরা যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা কমনলি আমরা কনফিউজ করি, সেটা হচ্ছে দুইটা কন্ডিশন প্রায় কনফিউজ হয়। সেটা হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস, অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, এবং হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। আরেকটা কন্ডিশন হচ্ছে মায়োপ্যাথি, আরেকটা কন্ডিশন হচ্ছে আদার নিউরোপ্যাথি, এবং লাস্টলি নিউরোমাসকুলার জাংশন ডিসঅর্ডারস। এখন অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস এটাও হয় একটা ইনফেকশন হওয়ার পরে। এখানেও পেশেন্ট অ্যাকর্ডিং টু লেভেল অফ ইনভলভমেন্ট
পেশেন্ট 2 পা অবশ নিয়ে প্রেজেন্ট করতে পারে অথবা 2 হাত অবশ নিয়ে প্রেজেন্ট করতে পারে। কিন্তু ডিফারেন্স হচ্ছে যে অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিসের পেশেন্টের বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকে এবং এই পেশেন্টের একটা ডেফিনিট সেন্সরি লেভেল থাকে। পেশেন্ট বুকে অথবা পেটে এমন একটা জায়গায় দিয়ে দেখাবে এর উপরে সে সেন্স পায়, এর নিচে সেন্স পায় না। এই ক্লিন কাট সেন্সরি লেভেল যদি সে বলে তাহলে এটা বুঝতে হবে যে এটা গোজ ইন ফেভার অফ ট্রান্সভার্স মাইলাইটিস, নট জিবিএস। সেন্সরি লেভেল কথাটা যখন আসবে তখন ইট গোজ ইন ফেভার অফ ট্রান্সভার্স মাইলাইটিস, নট জিবিএস। আর বাউল ব্লাডার ইনভলভমেন্ট যেহেতু ট্রান্সভার্স মাইলাইটিস মিন্স স্পাইনাল কর্ডের একটা সেগমেন্ট ইনভলভমেন্ট হয়েছে, হয় ডরসাল কর্ড আর না হলে সার্ভাইকাল কর্ড। এখন যখন স্পাইনাল কর্ডের সেগমেন্ট ইনভলভমেন্ট হয়ে যাবে তখন বাউল ব্লাডার ফাইবার গুলো সেন্ট্রাল ক্যানালের পাশেই থাকে, কাজে বাউল ব্লাডারের যে কন্ট্রোল সেটা লস হয়ে যাবে। কাজে পেশেন্ট ইউরিনারি ইনকন্টিনেন্স প্রেজেন্ট করতে পারে অথবা রিটেনশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং এটা যদি থাকে শুরু থেকে তাহলে ট্রান্সভার্স মাইলাইটিস চিন্তা করতে হবে, তাহলে এটা জিবিএস না। অনেক সময় দেখা যায় যে আমি যে জিবিএস এর পেশেন্টের একটা ক্যাথেটার পরানো আছে, এটা আসলে পরানো হয় পেশেন্ট হাঁটতে পারে না এই জন্য পেশেন্টকে যাতে তার ওয়াকিং ডিফিকাল্টি অ্যাভয়েড করার জন্য, বাট হুইচ ইজ নট হুইচ শুড নট বি ডান। এই পেশেন্টের কিন্তু জিবিএস এর পেশেন্টের ক্লাসিক্যালি বাউল ব্লাডার ইনভলভমেন্ট থাকার কথা না, এবং যেহেতু থাকার কথা না সেহেতু আমরা এই পেশেন্টকে ক্যাথেটার করবো না। করলে মেল পেশেন্ট হলে কন্ডম ক্যাথেটার, ফিমেল পেশেন্ট হলে করার কিছু নেই, তখন ইন্ডোলিং ক্যাথেটারই করতে হবে অথবা অন্য কোনো ইউরিনারি পট ইউজ করতে হবে। কিন্তু যখন এই পেশেন্টের ক্যাথেটার করা থাকবে ইন্ডোলিং ক্যাথেটার, তখন এই কনফিউশনটা অ্যারাইজ করতে পারে যে এটা কি জিবিএস এর পেশেন্ট না ট্রান্সভার্স মাইলাইটিস এর পেশেন্ট। এই কনফিউশনটা যাতে না হয় সেজন্য একটু চোখ কান খোলা রাখতে হবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হাইপোক্যালামিক পিরিয়ডিক প্যারালাইসিস। হাইপোক্যালেমিয়া, পটাশিয়াম কমে যাওয়া, ইট ক্যান কজ জেনারেলাইজড উইকনেস লাইক জিবিএস। 2 হাত পা অবশ 4 হাত পা অবশ্যই যেতে পারে, এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ হচ্ছে যদি পটাশিয়াম কারেকশন না করি তাহলে পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম হতে পারে, পেশেন্ট মারাও যেতে পারে। জি স্যার, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। রাইট। জি কাজেই জিবিএস লাইক কোনো পেশেন্ট যদি ইনিশিয়ালি আসে এরকম যে আমরা যে বললাম যে আমরা পেশেন্টের সিএসএফ করবো আর খালি লাম্বার পাংচার নার্ভ কন্ডাকশন স্টাডি করবো, সেটা করার আগে ফার্স্ট উইকে কিন্তু আমার অবশ্যই সিরাম ইলেক্ট্রোলাইট করে নিতে হবে। সিরাম ইলেক্ট্রোলাইট করে পটাশিয়াম ঠিক আছে কিনা দেখে নিতে হবে, কারণ এই পিরিয়ডিক প্যারালাইসিস বা হাইপোক্যালেমিয়া এটা ক্লিনিক্যালি জিবিএস এর মতোই আচরণ করবে। 4 হাত পা অবশ হয়ে যাবে এবং তুমি এক্সামিন করতে গিয়ে রিফ্লেক্স অনেক সময় নাও পাওয়া যেতে পারে। তবে সাধারণত পিরিয়ডিক প্যারালাইসিস পেশেন্ট বা হাইপোক্যালেমিয়া পেশেন্টের রিফ্লেক্স পাওয়া যায়। এবং পটাশিয়াম যদি চেক না করো তাহলে তুমি এই জিনিসটা মিস করবে, কাজে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। আর জিবিএস এর পেশেন্ট আমরা বলেছি যে এটা একটা নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি ডিডি কিন্তু অলওয়েজ একটা মায়োপ্যাথি সবসময় আসবে। আর জিবিএস এর যেহেতু প্রক্সিমাল উইকনেস হয়, আর মায়োপ্যাথিতেও প্রক্সিমাল উইকনেস বেশি কমন, কাজে এই জিবিএস এর একটা ডিডি অবশ্যই মায়োপ্যাথি হিসেবে আসবে। অনেক মায়োপ্যাথি আছে যেটা অ্যাকিউটলি প্রেজেন্ট করতে পারে, যেটা পোস্ট ইনফেকশাস হতে পারে, পোস্ট ভাইরাল হতে পারে, ড্রাগ ইনডিউসড হতে পারে। আবার অনেক সময় অ্যাকিউট ইনফ্লামেটরি যে মায়োপ্যাথি গুলো আছে, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস, এগুলো মাসল উইকনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে সেখানে পেশেন্টের মাসল পেইন থাকবে এবং আদার ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং থাকবে। এবং মায়োপ্যাথির পেশেন্টের সাধারণত রিফ্লেক্স অ্যাবসেন্ট হবে না। রিফ্লেক্স যদি এক্সামিন করতে যাই আমরা রিফ্লেক্স পাবো, কিন্তু জিবিএস এর পেশেন্টের তো ক্লাসিক্যালি অ্যারেফ্লেক্সিয়া থাকে। তবে মায়োপ্যাথির সাথে ডিফারেন্সিয়েটের পয়েন্ট হচ্ছে যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিফ্লেক্স, আরেকটা হচ্ছে ওয়াস্টিং। সাধারণত নিউরোপ্যাথিতে আগে আগে ওয়াস্টিং শুরু হয়ে যাবে, কিন্তু মায়োপ্যাথিতে সাধারণত লেট স্টেজ না হলে ওয়াস্টিং হয়। আদার নিউরোপ্যাথি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে অন্য নিউরোপ্যাথিও এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসতে পারে। আমরা বলেছি জিবিএস হচ্ছে অ্যাকিউট মোটর নিউরোপ্যাথি। অ্যাকিউট মোটর নিউরোপ্যাথি কিন্তু আরো কারণ আছে, কিন্তু সেগুলো একটু আনকমন। সেই কারণগুলো হচ্ছে অ্যাকিউট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া, লেড পয়জনিং, টিক প্যারালাইসিস, এগুলো ইম্পর্টেন্ট কারণ অফ অ্যাকিউট মোটর নিউরোপ্যাথি, কিন্তু সেগুলো আনকমন। বরঞ্চ এই যে কন্ডিশনগুলো আমরা বললাম, ট্রান্সভার্স মাইলাইটিস,
হাইপোক্যালেমিয়া, পিরিয়ডিক প্যারালাইসিস, মায়োপ্যাথি, এগুলো বেশি কম। এই যে এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে রাখতে হবে এবং ক্লিনিক্যালি এক্সক্লুড করার চিন্তা করতে হবে। So I think I've tried to cover the aspects of GBS, not a very conventional way, I think. কিন্তু বুঝতে পারছো কিনা আমি জানি না, বুঝতে স্যার পেরেছো কিনা? আমরা অনেক সুন্দর বুঝতে পারছি। জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই করোনা মহামারীর মধ্যে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি আমাদের জন্য সময় বের করে এত চমৎকার একটি ক্লাস উপহার দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। Thank you to you all. Thank you, Habiba. Thank you all the participants. Thank you, Sifat. Thank you, জি স্যার, Axis থ্যাঙ্কস স্যার, Medical. ওয়েলকাম স্যার, Thank you, Axis Medical থ্যাঙ্কস আ লট School. স্যার ফর ইওর নলেজ ফর শেয়ারিং টু আস। আপনারা যদি সেশনটি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। আমরা স্যারের থেকে বিদায় নিয়ে আজকের সেশনটি এখানেই সমাপ্ত করব। আসসালামু আলাইকুম স্যার। Thank you. আসসালামু আলাইকুম। ভালো